প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আমাদের সাথে তিনজন অতিথি রয়েছে, শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হবে। একেবারে ডানে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। এরপর রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং সবশেষ রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। প্রিন্স ভাই এবং সায়ন্ত ভাই, আপনাদের অনুমতি নিয়ে আমি প্রথমেই সারওয়ার তুষারের কাছে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জোট না সমঝোতা। এটি আমাদের আজকের আলোচনার বিষয়, যদিও আমরা এর পাশাপাশি নির্বাচনী পরিবেশ, আচরণবিধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে রাজধানীতে পান্থপথের কাছাকাছি গ্রিন রোডে যুব দলের স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তিনি উত্তরের নেতা, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এসহ আরও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু শুরুতেই আপনাকে যে বিষয়টি নিয়ে জানতে চাই যে কদিন ধরে আলোচনার ভেতরে রয়েছে যে এনসিপির সঙ্গে কত আসনে সমঝোতা হচ্ছে। কেউ বলছে 10 আসনে, আজকে আবার জামাতের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে না, এটি গুজব, এরকম না। আমি আসন সংখ্যাটা একেবারে জানতে চাচ্ছি না, আমি আসলে জানতে চাচ্ছি যে আপনারা কি জোট করছেন নাকি নির্বাচনী সমঝোতা করছেন? যদি জোট না করেন তাহলে জোট এবং নির্বাচনী সমঝোতার পার্থক্যটা কি? আপনাকে ধন্যবাদ। পার্থক্য নামের মধ্যেই আছে। জোট মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে জোটের যে ধারণা, এটা একটু মতাদর্শিক বা আদর্শিক জোট হয়ে থাকে এবং একটু লম্বা সময়ে থাকে। যেমন ধরেন বিএনপি জামায়াত ইসলামের জোট কিন্তু 4 দলীয় ঐক্য জোট, সেটা অনেক দিন ছিল, প্রায় 2 যুগের মতো। কিন্তু এর বাইরেও নির্বাচনী সমঝোতার এক ধরনের ধারণা আছে। এমনকি বিএনপিও কিন্তু এই ধারণাটাই এবার অ্যাপ্লাই করছে। আপনি দেখবেন যে তার যারা অতীতে তাদের সাথে যারা মিত্র যে দলগুলো আছে, সেই দলগুলোকে বিভিন্ন আসনে তারা মানে ওখানে তাদের বিএনপির নিজস্ব প্রার্থী দিচ্ছে না। তো এবারও এখনও পর্যন্ত এটা নির্বাচনী সমঝোতা, যেটা যে আমাদের ক্ষেত্রে বলবো যেটা নির্বাচনী সমঝোতা, যে আমরা যারা ওই একটা অ্যালায়েন্সের মধ্যে আসলাম, তারা যেখানে যে দলের প্রার্থী থাকবে সেখানে অন্য দলের প্রার্থী থাকবে না। আচ্ছা, তাই একটা আন্ডারস্ট্যান্ডিং। এখন এই কথাটাও আবার ধরেন এমনভাবে একটা মানে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে যেন যে এখানে আসন ভাগাভাগি হচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে ধরেন আমাদের সাথে এই যে অন্যান্য যে দল, আমাদের অ্যালায়েন্সের অন্যান্য দলের সাথে একটা সমঝোতা হলো, কিন্তু ওখানে কি আমাদের ইলেকশন করতে হবে না? ওখানে ধরেন আমার আসনে আমাকে তো মঈন খানের সাথে, ডক্টর মঈন খান বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেট, তার সাথে তার বিরুদ্ধে ইলেকশন করতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে এখানে মির্জা আব্বাস সাহেবের সাথে ইলেকশন করতে হবে। তার মানে ইলেকশন আপনাকে করতে হচ্ছে, কিন্তু আপনি কয়েকজনের সাথে একটা বোঝাপড়া এসে তারা ওখানে প্রার্থী দিচ্ছে না, বিনিময়ে আমরাও তাদের আসনগুলোতে প্রার্থী দেবো না। এটা হচ্ছে আইডিয়া। জোটেও তো তাই করে। জোটের ক্ষেত্রে আবার মার্কার একটা বিষয় থাকে, চাইলেও ধরেন এটা তো এখন নতুন আপনি আরপিও করলেন, কিন্তু আগ পর্যন্ত যে জোটের আমরা দেখেছি যে জোটের ক্ষেত্রে সাধারণত বড় যে দল সেই দলের মার্কাতেই করা হয়। এবং এই যে আরপিও করা হয়েছে, এই আরপিও করার ফলেও তো একটা মানে স্ট্র্যাটেজিক ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়েছে বিএনপির মিত্র শক্তিগুলো। আপনি দেখতে পাচ্ছেন যে এখন এরা প্রায় দল বিলুপ্ত করে দিচ্ছে। ববি হাজার সাহেবের মধ্যে একজন ব্যক্তিত্ববান মানে মানুষ, তিনি বলছেন যে আমি কৌশলগত কারণে নিজ দল, তিনি একটা দলের প্রধান, নিজ দল ত্যাগ করে আমি বিএনপির যোগ দিয়েছি। রাশেদ গণ অধিকার একটা দলের সাধারণ সম্পাদক। জি হ্যাঁ, তো এই আরপিওটা একটা আমরা মনে করি যে একটা ওয়েলকাম চেঞ্জ ছিল, যে আপনি তার মানে বোঝা যাচ্ছে যে কারা আসলে এই যে ঐক্যমত্য কমিশনে আমরা একটা জিনিস খেয়াল করতাম আর কি, কিছু দল ছিল যাদের আপনি যদি বিএনপির পজিশনের সাথে মেলান, তাদের একটা থাকতে পারে যে 10টা জিনিস আপনি বিএনপির সাথে একমত, কিন্তু একটা জিনিস আপনি বিএনপির সাথে দ্বিমত, এটা হতেই তো পারে। কিন্তু আপনি দেখবেন যে এরকম কয়েকটা দল আছে নাম সর্বস্ব, তাদের এমন একটা পজিশন নাই যেটা বিএনপির সাথে মানে তারা ডিফার করছে, মানে ব্যাপক পরিমাণে সার্ভিস দিয়েছে। এবং ওইটার রেফারেন্স দিয়ে আমরা দেখতাম যে বিএনপি ঐক্যমত্য কমিশনে বলতো যে 90টি দল এই জিনিসটা চেয়েছে বা 90% দল এই জিনিসটা চেয়েছে। এখন ওই দলগুলোর পরিণতি কি? ওই দলগুলো হচ্ছে আপনার বিএনপি মহাসচিবের সামনে বসে বলছেন আমি আমার দল বিলুপ্ত করিলাম। এই হচ্ছে বাস্তবতা। একদিকে আমি এটা বলেছি কয়েকটা জায়গায়, একদিকে আপনার সেলিম মডেল অথবা হুদা মডেল, আরেকদিকে হলো ইরান মডেল। সেলিম মডেল আর হুদা মডেল মানে হচ্ছে নিজের দল বিলুপ্ত করে দিয়ে বিএনপি হয়ে যাও, আর ইরান মডেল হচ্ছে জোট থেকে বেরিয়ে যাও। এছাড়া তো আর কোনো অপশন রাখে না। কিন্তু আপনারা যারা নতুন রাজনীতির কথা বলছেন, খুব পুরনো প্রশ্ন, তারপর আরেকবার করি, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন রাজনীতির কথা বলছেন, হ্যাঁ নতুন রাজনীতির কথাও পুরনো হয়ে গেছে, কিন্তু আপনারা তো বলেছিলেন যে কারো সঙ্গে আপনারা জোটে যাবেন না, কারো নেতৃত্বে আপনারা যাবেন না। তো যেখানে জামায়াতের সঙ্গে আপনাদের আলোচনা হয় 30 আসন 10 আসন, সেখানে নেতৃত্বটা কার থাকে? আচ্ছা, আমরা নতুন রাজনীতির কথা বলেছি, এটা করাটা হচ্ছে ঔচিত্য দরকার, কিন্তু এটা এনসিপি একা করবে না, বাকি সবাই পুরনো স্টাইলে থাকবে। আর এনসিপির উপর আপনি নতুন রাজনীতি বার্ডেন চাপিয়ে দেবেন, এটা তো অন্যায্য।
তাই না? সবাই সবকিছু আগের মতো করছে, কিন্তু এনসিপিকে একা নতুন রাজনীতির নামে আপনি তাকে এক ধরনের খোঁজা করে রাখবেন। এটা এরা তো চাপায় দাও না, তারা তো ওই রাজনীতি করতে চায়, আপনারা নতুন রাজনীতি করতে চান আগের দলগুলো। না, আমরা বলেছি দেশে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি দরকার। আচ্ছা। নতুন রাজনৈতিক সংস্কৃতি দরকার, নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আসা দরকার, সবকিছু। কিন্তু বাকি অ্যাক্টররা যদি সেটাতে আপনাকে আসতে না দেয় বা তারা যদি ওটা অ্যাকসেপ্ট না করে, তাহলে তো সবকিছু আগের মতো থাকবে। তখন আমরা কি করব? আমরা নতুন রাজনীতির নামে কি মানে চুপচাপ বসে থাকবো? এটা বসে থাকা যায় না। আপনাকে সবসময় কনস্ট্যান্টলি ওই পুরনো রাজনীতির সাথেই মানে থেকে আবার এখান থেকে একটা ডিপার্চারের কথা চিন্তা করতে হবে। আরেকটা যেটা আপনি বললেন যে একটা প্রশ্ন ছিল আপনার, যে আপনারা নির্বাচনী জোট এবং সমঝোতা ব্যাপারে। সমঝোতা আমরা বলেছিলাম যে একক নির্বাচনের কথা আমরা বলেছি। যে আমি একটা কথা আপনাদের এখানে বারবার এসে বলেছি যে আমরা একক নির্বাচনের সক্ষমতা আগে অর্জন করতে চাই। একক নির্বাচন করি বা না করি, সেই একক নির্বাচন আমাদের করার মতো যে 300 আসনে প্রার্থী আছে সেটা আমরা আগে মানে সেট করতে চাই। তারপরে যদি জোট একবারের জন্য আমরা জোট সমঝোতার আমরা করবো না কারোর সাথে, এই কথা আমরা হলফ করে কখনো বলি না। আমরা বলেছি প্রয়োজন হলে আমাদের করতে হবে, কিন্তু কারো নেতৃত্বে যাবেন না, এটাও বলেছেন। এখন তো এখানে ধরেন নেতৃত্বের প্রশ্নটা কি, এখানেও যে ধরনের এই জোটের বা জোট বলেন আর অ্যালায়েন্স বলেন, এখানেও নেতৃত্বরা ডিস্ট্রিবিউটিভ থাকবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে ধরেন আপনারা জোট করেননি, নির্বাচনী একটা সমঝোতা করেছেন, তারপরে আপনারা অধিকাংশ আসনে বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পরে প্রধানমন্ত্রী কে হবে, স্পিকার কে হবে, রাষ্ট্রপতি কে হবে, এগুলো নিয়ে ভাবছেন কিনা সেই প্রশ্ন একটু পরে উত্তর নেব। প্রিন্স ভাই, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বাম দলগুলো এখন পরে অনেকটাই একটা ছাতার নিচে আসার চেষ্টা করছে। যারা আছে 14 দলের শরিক যারা, তারা বাদ দিয়ে যে সমস্ত বাম দল আছে, তারা অনেকেই একত্রিত হওয়ার চেষ্টা করছে। আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, সেখানে শোক বইতে স্বাক্ষর করেছেন, পাশাপাশি একটি বৈঠকও করেছেন, সেখান থেকে বেশ কিছু বার্তাও দেওয়া হয়েছে। বাম যে দলগুলো, তারা কি যদি শেষ পর্যন্ত দুইটা ভাগে যায়, একটা জামাতপন্থী একটা বিএনপি জোট, সেক্ষেত্রে বাম কি বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা আছে? না, ধন্যবাদ আপনাকে। আমি খুব স্পষ্ট করেই পুরনো কথা নতুন করে বলি। একটু খেয়াল রাখবেন যে নির্বাচন তো আমাদের জন্য একটা অনিবার্য, এবং এইবারের এই কথাটা একটু রিপিটেশন হলেও বলে রাখি যে দীর্ঘদিন পুরো নির্বাচনটাই আমাদের মধ্যে ছিল না, নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং এইবারও আমরা পুরোটা নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচনে যেতে পারছি না, কিন্তু যতটুকু সম্ভব একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে হাঁটছে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি কোনো ব্যত্যয়, কোনো প্রশ্ন বাদ দিয়েই যথাসময় নির্বাচন অনুষ্ঠানটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তের প্রধান কাজ। এখন ন্যাচারাল নির্বাচন মানে তো একটা সাধারণভাবে হয় যে কোনোভাবে জিতে আসা, এটা তো একটা সাধারণ চল। কিন্তু খেয়াল করবেন, এখানে কোনো ব্যক্তি থাকে, গোষ্ঠী থাকে, দল থাকে, দলটা থাকবে খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের বামপন্থীরা আমরা যে বিবেচনাটা প্রথম করি যে আমরা যে নির্বাচনে জিততে চাই কেন, তার একটা হচ্ছে দেশ যাতে আমরা যেভাবে বিবেচনা করি, ভালোভাবে শব্দটা সবাই বলে, আমাকেও তাই বলতে হচ্ছে, পরিচালনা করা, মানুষের সমস্যার সমাধানের দিক নির্দেশ করা, ওইটা করা, এবং মানুষের চিন্তা চেতনাকে আরও উন্নততর করে নিয়ে আসা। যার জন্য আমাদের দীর্ঘদিনের বক্তব্য হচ্ছে পুরো ব্যবস্থা বদল ছাড়া এটা হবে না। তাহলে এইবারের এইটাকে ধরে এইবার যদি আপনি বলেন, বাংলাদেশে অনেকদিন ধরে রাজনীতি, একসময় আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা বলয় ছিল, বিএনপিকে কেন্দ্র করে। এখন আওয়ামী লীগ ওই বলয়টা নাই, বিএনপি সহ অন্য বলয় তৈরি হয়েছে। তা সেই জায়গায় আমাদের তো বেসিক পার্থক্য থেকেই যাচ্ছে এইখানে। সুতরাং কোনো বলয়ের সাথে যাওয়ার কোনো সুযোগই আমাদের সামনে, নিজেরা বলয় তৈরি করবেন ন্যাচারাল। তাহলে সেই বলয়ের ক্ষেত্রে আমরা কি করেছি সেটাই আমার কথা। আমরা এটা একটু অনেকে জানে না বলে খালি আমি টেনে নিয়ে আসছি, এইটা 1994 সাল। জি, আমি 1994 সালের কথা বলছি, 90-এর গণঅভ্যুত্থানের 1 বছর 2 বছরের পরে আমরা তখন বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তুলি, এবং ওই সময় থেকেই আমরা কিন্তু এই লাইনটা গ্রহণ করেছি, মানে 90-এর গণঅভ্যুত্থানের পর করেছি। তারপরে আপনি পরের নির্বাচন, আমি সময়টা বাঁচাই আর গেলাম না, এরপরে যত নির্বাচন আমরা করেছি সবটাই কিন্তু বাম গণতান্ত্রিক ফ্রন্ট, কখনো জোট, কখনো 11 দল, মানে আওয়ামী লীগ বিএনপি বলয়ের বাইরে ওইটা ছিল। সেই ধারাবাহিকতা এবারে এসে আমাদের যে বাম গণতান্ত্রিক জোট, সেটাকে আমরা এক্সপান্ড করার প্রচেষ্টা নিচ্ছি। সাম্প্রতিক সময় আমরা একটা কনভেনশন করি, সেই কনভেনশনের মধ্য দিয়ে বাংলাদেশ জাসদ, যারা এই কি বলে যে স্বৈরাচার কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনের মধ্যে ছিল, আমরা একসাথে যোগবদ্ধারায় করেছিলাম, তারা যুক্ত হয়। এবং একই সাথে আমরা এখানে শুধু দল না, এর বাইরে ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে নিয়ে যে এখন যে বলয়টা গড়ে তুলেছি, আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এখন প্রশ্নটা হচ্ছে, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট কি নির্বাচনী জোট? এক্ষেত্রে আমাদের উত্তর পরিষ্কার, ওই সময় করেছি, আজকেও আপনাদের করে দিই। আমরা প্রধানত যখন এটা করেছি শুধু নির্বাচনী জোট হিসাবে করিনি। আগামী দিনে আমরা ইতিমধ্যে খসড়া 30 দফা বলেন, 30 পয়েন্টে বলেন, আমরা এটা খসড়া রেখেছি,
আমরা একমত হয়েছি এবং এইটা আরও জনগণের বিভিন্ন জায়গায় আলোচনা করছি। আমরা নির্বাচনের সময় তো ইস্তেহারে আরও পয়েন্টগুলো নিয়ে আসবো, সেটাই হবে আমাদের প্রাথমিক প্রস্তাবনা। সেই পয়েন্টে আমরা বাংলাদেশের যে ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করব, একই সাথে আমরা নির্বাচন করব। তা সেই বিবেচনায় আমরা অলরেডি মনোনয়নপত্র সেইভাবেই দাখিল করেছি। এই বাম গণতান্ত্রিক শক্তি একটু উত্তর দিবেন। আমরা এই ধারাকেই অগ্রসর করবেন। বাম গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট যেটা আপনারা এখন গঠন করেছেন, এর পাশাপাশি আমরা আগে একটা জানি যে আপনার গণসংহতি আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চ একটা ছিল, যারা অনেকটা বিএনপির সঙ্গে, তারাও বামপন্থী দল, তাদের সঙ্গে তো আপনাদের তাহলে কোনো অ্যালায়েন্স হচ্ছে না? না? একটু আপনাকে বলি, কথাটাকে ওরা বললেই ভালো হতো, কিন্তু আপনি এই যে জোট মঞ্চের কথা বললেন, ইতিমধ্যে তো দেখবেন অলরেডি মঞ্চ তো নানা ভাগে ভাগ হয়ে গেছে, ওই অর্থে মঞ্চের কার্যক্রম বলে নাই। কিন্তু আমার জানা মতে, আমি উচ্চারণ করছি না, আপনারা এখানে ডেকেই বলেন, একটি দল ওদের মধ্যে তারা নিজেকে এখন একটু বামপন্থী বলতে চায়, আর কেউ কিন্তু নিজেদের বামপন্থী বলেই না, বরঞ্চ মিডিয়া বা অন্যরা তাকে জোর করে বামপন্থী বানায়। এবং ওরা মাইন্ড করবে, আমাকে বলছে প্রিন্স ভাই আমরা আমাদের, এবং খুব ফ্রাঙ্কলি স্পিকিং, কোনো আমি কাউকে দোষারোপের জন্য না, আমি এই বাস্তবতা বুঝতে হবে। আমরা যখন বাম গণতান্ত্রিক জোট করলাম, তখন অনেকে আমাদের সাথে ছিলেন, শুনে রাখেন আজকে, দিস ইজ রিয়েলিটি, রাজনীতিতে সবই ওপেন হওয়া উচিত। অনেকে ছিলেন তারা বাম নামই বাদ দিতে চায়, তখনই, তারপরেও ছিল, আচ্ছা আচ্ছা, হয়তো কৌশলগত কারণে ছিল, এবং আমার সাথে একই সময় বলেছে যে না ভাই আমি বামপন্থী না। তার যুক্তি আছে, আমার তাতে আপত্তি নেই। আমার যুক্তি, আমি বামপন্থী নিশ্চয়ই, আমি কখনোই মেনন ইনুভাইকে মোটেই বামপন্থী মনে করি না, কারণ তারা এটা পরিত্যাগ করে চলে গেছে। সুতরাং ওই লেগাসি তারা বহন করে বলে আমি বামপন্থা তো পরিত্যাগ করব না, আমার সোশ্যালিজম বামপন্থা অবশ্যই রাখবো। সুতরাং অন্য কারোর একটু তাহলে প্রসঙ্গক্রমে বলে দিই, খালি 30 সেকেন্ডে, আমরা এইটাকে আর একটু ওয়াইড ফর্মে চেয়েছিলাম। আমরা অনেকের সাথে বলেছিলাম যে আসো, অন্য যে বুর্জুয়া রাজনীতির যে বলয়গুলো আছে তার বাইরে ব্যবস্থা বদলের কর্মসূচি ভিত্তিক ঐক্য যদি করতে চাও, আরো বড় করতে চাই, কিন্তু অন্যরা আর আসে নাই, যার যার জায়গায় চলে গেছে। আমরা একটু শান্ত ভাই আপনার কাছে এই জোট কেন্দ্রিক প্রশ্নে যাই, তারপরে অন্য প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র প্রত্যাহার করেনি, তাদেরকে দেখলাম যে দল থেকে বহিষ্কার করেছে, এবং তারা যেন নির্বাচন না করে সেই অনুরোধও করেছে, কাজ হয়নি, বহিষ্কার করেছে, এখন তারা দলের বাইরে, কিন্তু নির্বাচন সবাই করছে। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় যে দলগুলো তাদেরকে বাদ দেয়, পরে আবার যখন যারা বিজয়ী হয় তাদেরকে আবার নিয়ে নেয়। আপনার কাছে কি মনে হয়, সেই সংস্কৃতি থেকে কি বের হতে পারবে? কেননা অনেকেই যারা বিএনপির সঙ্গে শরিক দল আছে, তারা এই আতঙ্ক বা আশঙ্কায়ও আছে। আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় তুষার এবং প্রিন্স ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আপনার স্পেসিফিক প্রশ্নে আসার আগে আমি আপনার হেডলাইন নিয়ে একটু কথা বলতে চাই। যে আপনি এনসিপি এবং জামায়াতের এটা জোট না সমঝোতা, এটা নিয়ে আপনার উদ্বেগ লক্ষ্য করা গেছে, এবং তার উত্তরও তুষার দিল যে কোনোভাবে ওরা মানতে রাজি না যে এটা জোট, এটা সমঝোতা। কিন্তু আমি আসলে আমার স্বল্প বুদ্ধিতে বুঝতে পারি না যে জোট হলে আর কি কি উপাদান যোগ হতে পারতো এতে। মানে এটা জোট হলেই বা অসুবিধা কি? বাংলাদেশে জামায়াত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে একসময় আন্দোলনের প্রশ্নে জোট করেছিল, যদিও নির্বাচনী জোট পরে সেটা হয় নাই, যেটাকে রওনক জাহান তার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশে বলছেন টেকনিক্যাল অ্যালায়েন্স বা কৌশলগত জোট হয়েছিল তাদের, যেটা বিএনপির সঙ্গে বা 4 দলীয় জোট বা পরে 18 দলীয় জোট, এটা প্রকাশ্য জোট হয়েছিল এবং নির্বাচনী জোটও ছিল। বিএনপি জামায়াত ইসলামকে স্বাধীনতা বিরোধী এটা বলে এবং এটা মনে করেও তাদের সঙ্গে কৌশলগত কারণে নির্বাচনী জোট করেছে। জোট করে কোনোদিন বলে নাই যে না ওরা মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই বা ওরা মুক্তিযুদ্ধের সময় ভুল ভূমিকা রেখেছে, সেটা কখনো বলে নাই, এখনও বলে না। কিন্তু জোটে ওটা জেনে বুঝেই তারা জোটে নিয়েছে, এবং জোটে নেওয়া নিয়ে বিএনপি কোনো শেকি ছিল না। এনসিপি সম্ভবত তরুণদের দল, মেইনলি এখনও নতুন, একটু লাজুক লাজুক ভাবটা রয়ে গেছে, শর্মিন্দা ভাবটা কাটাতে পারে নাই, যে কারণে জামায়াতের সব লিগেসি তারা কাঁধে নিতে চায় না বলে, এক হতে চায় না বলে তারা একটু শর্মিন্দা ভাব থেকে এখন বলছে না এটা জোট না সমঝোতা। আপনি বলেন যে নির্বাচনী জোট হলে জোটে কি কি উপাদান এর থেকে বাড়তি থাকে, এরা যেখানে এদের দর কষাকষি করতে হচ্ছে আসনের জন্য, এবং যেখানে আসনে এনসিপি সিট পাবে, যে কটা দিবে সে কটা জামাত ইসলাম প্রার্থী দিবে না, এবং ওইখানে জামায়াতের নেতারা কর্মীরা এনসিপির জন্য প্রত্যক্ষভাবে নির্বাচনী প্রচারণায় থাকবে,
শুধুই সমঝোতা হলে যে হ্যাঁ আমরা এখানে প্রার্থী দিচ্ছি না, তোমরা তোমাদের মতো জিতে আসো, সেটা একটা কথা হয়। তো এখানে তো এক মঞ্চ হবে, একক প্রার্থী হবে। একটা পার্থক্য কথা তারা বলছে সায়ন্ত ভাই, সেটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে এটা যে জোট হলে একটা সাংগঠনিক একটা ফরম্যাট থাকে, যেমন মেম্বার সেক্রেটারি, কনভেনর, এরকম একটা কনভেনিং এর মতো থাকে, এটা একটা বলছে। আর একটা হচ্ছে যে একটা ইশতেহার থাকে একক, যেটা তারা হয়তো দিবে না আলাদা আলাদা। না, জোটের ইশতেহার তো বিএনপি যখন জোট করে নির্বাচন করেছে, জোটের ইশতেহার তো না, দলীয় ইশতেহার ছিল। জোটের একটা ইশতেহার মনে হয় ছিল। জোটের থাকুক, দলীয় ইশতেহারও থাকে, কারণ জোটের দলগুলো একে অপরের সঙ্গে মেলে না। ধরেন ওরা ইশতেহার না করলো, ওরা সাংগঠনিকভাবে জোটের আহ্বায়ককে সেটা না করলো। শুনছি যে এই জোটের নাকি মুখপাত্র হবে নাহিদ ইসলাম, সেটা হচ্ছে কিনা জানি না, যে জোটের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ব্রিফ করা সব কিছু নাহিদ করবে। তো সেটা হলো তো সেই জোটের পক্ষ থেকে হলো। আপনি বলেন যে একটা জায়গায় যেখানে এনসিপি প্রার্থী হবে, সেখানে জামায়াত ইসলামের নেতাকর্মীরা এনসিপির পক্ষে নির্বাচনী প্রচারণা মঞ্চ কাজে সব জায়গায় তারা একাত্মতা হয়ে ওইভাবে করবে কিনা। যেই আসনগুলোতে জামায়াতের প্রার্থী হবে, জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতি এনসিপির অনেকেই পছন্দ করে না, তুষার ব্যক্তিগতভাবে পছন্দ করে না, আমি ওকে অনেকদিন থেকে যতটুকু বুঝি, তাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে করে না। তাহলে সেইখানে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান এবং ধর্মভিত্তিক রাজনীতির বয়ান নিয়ে তারা যখন ওইখানে নির্বাচন করবে, সেইখানে এনসিপির নেতাকর্মীরা ওই তাদের সঙ্গে এক মঞ্চে ভোট চাইতে বা প্রচারণায় যাবে কিনা, সেই প্রশ্নটা। এইবার সংক্ষেপে আপনার প্রশ্নটা আসি। এই প্রশ্নটার উত্তর আমরা বিরতির পর নিই, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছি এক ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে। সাথে আছেন মুকসিমুল হাসান, আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সারোয়ার তুষার, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং রুহিন হোসেন প্রিন্স। আমরা সায়ন্ত ভাই আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, একটু সংক্ষেপে যদি উত্তর দিতেন, যে আসলে বিএনপি বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কি করতে পারে? ওকে, এখন ধরেন বিএনপির বা বড় দলগুলোতে প্রত্যেকটা আসনে তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার মতো যোগ্য প্রার্থী নেতার সংখ্যা 2-3 থেকে 10-12 পর্যন্ত আছে, এরকম নেতা বিএনপিতে এবং এককালে আওয়ামী লীগেও ছিল। এই ক্ষেত্রে তাদের প্রার্থী বাছাই করে দেওয়াটা খুব ডিফিকাল্ট। নিজেদের মধ্যেই নিজেদের দলের প্রার্থী দিলেও বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়ায়, তাদের বহিষ্কার করতে হয়, স্বতন্ত্র হয়। সেখানে যখন জোটের প্রার্থী দেয়, তখন তার মনোবল আরও বেড়ে যায়, যেহেতু জোটের প্রার্থী মার্কা ধানের শীষ নিতে পারছে না এবার। তার মানে বিএনপির ওই নেতা তখন মনে করে যে সে সুবিধাজনক জায়গায় থাকতে পারবে, কিন্তু দল যেহেতু জোটের নেতাদের সঙ্গে তারা কমিটেড, তাদের একটা কমিটমেন্ট থাকে যে তাকে জোট থেকে দিচ্ছে, সেই বিবেচনায় দলীয় প্রার্থীকে তখন বহিষ্কার করা ছাড়া কোনো উপায় থাকে না, এবং বহিষ্কার করে তাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হয়। যখন বহিষ্কার করলো, তখন সে কিন্তু জিয়াউর রহমানের ছবিও ব্যবহার করতে পারছে না, ম্যাডাম খালেদা জিয়া বা তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারছে না, ধানের শীষ প্রতীকও নিতে পারছে না। তার মানে সে তার ব্যক্তি ইমেজে, ব্যক্তিগত ক্যারিশমা এবং তার ব্যক্তিগত রাজনৈতিক ক্ষমতা বলে সে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারে কিনা, এরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। ওই অবস্থায় যদি এত বৈরিতার মুখেও সব হারিয়ে তার একক ক্ষমতা বলে সে নির্বাচন করে, স্বতন্ত্র ইলেকশন করে যদি জিতে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে ওইখানে তাকে নমিনেশন না দেওয়াটা পার্টির প্রক্রিয়াগত ত্রুটি ছিল, অথবা জোটের নেতাদের তুষ্ট করতে গিয়ে দলের যোগ্য নেতাকে বঞ্চিত করা হয়েছে। ওই নেতা যদি আগে থেকে দীর্ঘদিন ধরে ওই দল করে আসাই হয়, তখন যদি দল রিয়েলাইজ করে যে না, সে তো প্রমাণ দিয়েছে যে সে ওইখানে আসলে যোগ্য নেতা ছিল, তার উপর দল অন্যায় করেছে জোটের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে, তখন যদি তাকে দল নেয় নতুন করে, সেটাও খুব দর্শনীয়, কারণ জনগণ তো প্রমাণ করেছে সে এখানে যোগ্য এবং জনপ্রিয় নেতা। আর জোটের নেতার প্রতি যে সহানুভূতি, সমর্থন এবং সম্মান জানানো দরকার ছিল দলের, দল সেটাও দেখিয়েছে। সুতরাং এটা একটা কমপ্লেক্সিটি। একটু কমপ্লেক্সিটি জায়গায় আরো একটা কোশ্চেন করি। ধরেন 14টা আসনের মতো এই যারা জোটের শরিক, তাদের সঙ্গে বিএনপির এক ধরনের সমঝোতা হয়েছে, সেখানে 6 জন আবার ধানের শীষেই নির্বাচন করতেছে, আবার কেউ কেউ ধানের শীষে করছে না। এদের জোটটা আসলে কি? ওটাই বলছি, ওই একই রকম। এখানে ব্যাপারটা কি, এইবার আরপিও চেঞ্জ করে যখন এই সিদ্ধান্তটা নেয়া
নেওয়া হলো যে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এটা ছোট দলগুলোর জন্য বিপজ্জনক হয়ে এখন গেছে। এইটা যদি অনেক আগে থেকে হতো তাহলে দলগুলো প্রত্যেকেই তার এলাকায় তার মার্কাকে সে পরিচিত করাতো। যেহেতু আগে থেকে একটা ট্রেন্ড ছিল এবং সবাই মানসিকভাবে এরকম প্রস্তুতি ছিল, সে এই জোটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সে এই জোটে গেলে জোটের মূল দলের মার্কাটা সে নিবে। এইটা তো হঠাৎ করে একটা চেঞ্জ হওয়াতে সে দেখছে তার দলের মার্কা জনগণের কাছে ওইভাবে সে পরিচিত করায়নি আগে থেকে। এক, দুই হলো কিছু কিছু দলের বড় দলগুলোর মার্কা আছে, তাদের কিছু ভোটাররা কর্মী সমর্থকরা ওই মার্কার বাইরে সিল মারতে গেলে তাদের বুক কাঁপে, তাদের মুখে স্লোগান অন্য মার্কার আসে না। এরকম সংখ্যা কিন্তু বড় দলগুলোতে বা অনেক, আপনি দাঁড়িপাল্লার আছে, ধানের শীষের আছে, নৌকার ছিল এক সময় বা আছে। ফলে ইভেন আপনি যতই পচে যাক, যতই স্বৈরাচারী বলেন, লাঙলের মার্কার বাইরে ভোট দিতে চান এরকম ক্ষুদ্র সংখ্যক হইলে তো আছে। আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওদের মার্কার বাইরে তাদের অনেকে ভোট দিতে চায় না, এরকম তো আছে। সেই বিবেচনায় বিএনপি যেহেতু বড় দল, সেই দলের অনেক সংখ্যক নেতা কর্মী যদি ধানের শীষ থাকে, তারা দলের নেতা না হইলেও জোটের হলেও যখন ধানের শীষ মার্কাটা পেত তাহলে তার পক্ষে কাজ করত। কিন্তু এইবার সেটা সুযোগ নাই বলে এই জোটের নেতারা মনে করছেন যে আমি যদি এখানে জোট থেকে আমাকে বিএনপি ছাড়ও দেয়, ওইখানে বিএনপির কেউ যদি বিদ্রোহী হয় বা এরকম দলের সমর্থন আমি ওইভাবে না পাই, তাহলে আমার জয়ী হয়ে আসা কঠিন হবে। তখন সে টাকা খরচ করলো, কষ্ট করলো, ঝুঁকি নিল, কিন্তু এমপি হতে পারলো না। সেই কৌশলগত কারণে সম্ভবত তারা এইবার দলের প্রতি এত তাদের কমিটমেন্ট, ত্যাগ সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে এই নির্মম পথটি বেছে নিতে হয়েছে, এটা বাস্তবতা। এবং এই দলগুলোতে এই ঝুঁকিতে ফেলেছে নির্বাচন কমিশন। এই অল্প সময়ের মধ্যে আরপিও চেঞ্জ করে তাদের মার্কা দিয়ে ঝুঁকিতে ফেলানোটা ঠিক হয়নি। ওকে, আমরা একটু সারোয়ার তুষার আপনার কাছে এই বিষয়টা আর খুব বেশি বাড়াবো না, এটা একটু শেষ করেন। সেটি হচ্ছে যে এরকম কথা ওঠে এবং আজকেও উঠেছে যে জামাত ইসলামী যুদ্ধাপরাধীর দল, কিংবা তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, নারী নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে কথা আছে। তো মুক্তিযুদ্ধ, সংস্কার, বিচার, নতুন বাংলাদেশ, এই বিষয়গুলোতে আপনারা তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করার ক্ষেত্রে কি শুধু ভোটের মাঠে তাদের অবস্থানটাই দেখেছেন, না এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে? আচ্ছা, আমার বড় ভাই শাহান ভাই বলছেন না, আমরা সে কি যখন বিএনপি এবং জামায়াত ইসলাম জোট ছিল, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান সাহেব ওই জামায়াত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়ে কি বলেছে, এগুলো এখনও সব আর্কাইভ। তো আমরা সেগুলো আর ঘাটাঘাটি করার দরকার নেই, কারণ এই জিনিসগুলো না পেঁচিয়ে সামনের দিকে আগানোটাই ভালো। জামায়াত ইসলামের 71-এর ভূমিকা, এটা তো ডিসাইসিভ ব্যাপার। এটা নিয়ে তো আর গতকালকে একরকম, আজকে আরেক রকম, এরকম হবে না। কিন্তু আপনি তাকে প্রতিদিন আওয়ামী স্টাইলে, আওয়ামী লীগ তাকে যেভাবে ডিল করতে চেয়েছে, কিংবা আওয়ামী লীগের এলাই মিত্ররা তাকে যেভাবে ডিল করতে চেয়েছে, এইটা জামায়াত ইসলামকে কি শক্তিশালী করে নাই? আপনি জামায়াত ইসলামের সমালোচনা করবেন, জামায়াত ইসলামের রাজনীতি বিরোধিতা করবেন, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, এটা তো হবেই, এটা তো কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি কোথা থেকে শুরু করবেন, আপনার পয়েন্ট অফ ডিপার্চারটা কি? যে আমি তাকে অ্যানাইহিলেট করতে চাই এখানে, নাকি এটা এই সমাজে আছে এবং ডিপলি তারা এই সমাজের মানে রুটেড, এখান থেকে আপনার সমালোচনা শুরু হবে। দুইটা আপনাকে দুই জায়গায় নিয়ে যাবে। যেভাবে আওয়ামী লীগ এতদিন তাকে নিয়ে খেলতে চেয়েছে, এটা প্রকারান্তরে আওয়ামী লীগের কী পরিণতি ডেকে এনেছে দেখেন, এবং জামায়াত ইসলামকে কিন্তু প্রকারান্তরে শক্তিশালী করেছে, তাকে ভিকটিমের মর্যাদা দিয়েছে। এখন তাদের যে 71-এর ভূমিকা, এইটার ব্যাপারে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে অস্বস্তি আছে। তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করেন, সে কি আজকে বলে যে না ৭১-এর মুক্তিযুদ্ধ হয় নাই? এটা কি বলে? এটা বলার দৃশ্যতা তার নাই। শিবিরের একটা ওই যে কি একটা প্যামফ্লেটের মধ্যে এটা নিয়ে একটা ভারতের ষড়যন্ত্র এরকম কি একটা লেখানোর পরে যখন এটা নিয়ে রিপারকেশন হলো, এটা নিয়ে যখন তারা তখন এটা উইথড্র করেছে পুরো জিনিসটা। তার মানে বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো রাজনীতি করতে পারবেন না। আজকে তাকে মুক্তিযুদ্ধের আপনার দিবসগুলো উদযাপন করতে হয়, দিবসগুলো পালন করতে হয়, এবং তার প্রকাশ্য কোনো অবস্থান মানে এরকম নাই যে সে বলবে যে এটা আসলে মুক্তিযুদ্ধ হয় না, এটা হয়েছিল ভারতের ষড়যন্ত্র বা এরকম কিছু, পাকিস্তানের সাথে থাকলেই ভালো হতো, এরকম কিছু সে বলে না। স্টিল আমরা মনে করি যে তার এটা একেবারে থিসিস আকারে, আমি আপনার এখানে এসে বলেছি, আমি কথা থেকে সরে যাচ্ছি না, যে তার থিসিস আকারে তাকে বলা উচিত যে আমাদের ওই ভূমিকাটা ভুল ছিল। এটা প্রত্যেকটা দলের এক এক সময়ে, তার যেমন ধরেন সিপিবি একসময় বাকশাল করেছে, বাকশালের সাথে ছিল, তো সিপিবির এটা আমি সম্ভবত তাদের আছে কিনা থিসিস আমার মনে নাই। তো আপনি তো বলবেন যে ওই যে আমি গণতন্ত্র ধ্বংস করলাম বাংলাদেশের, এটা আমার ভুল ছিল তখনকার পার্টি পজিশন, সম্ভবত তারা এটা পরে আরেকটা থিসিস আকারে
এটা স্বীকারও করেছে। তো এটা প্রত্যেকটা পার্টি থাকা উচিত, জামায়াত ইসলামেরও সেটা থাকা উচিত। এটা একটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু তাকে নিয়ে আপনি আওয়ামী স্টাইলে যদি বারবার ওই আপনি যুদ্ধপরাধী দল বলতে থাকেন, আবার যখন সে বিএনপির সাথে জোটে ছিল তখন তো আমরা সবাই বললাম যে তার সাথে আসলে এই বিচারের নামে অন্যায় করা হয়েছে। এটা বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে কথাগুলো আসে নাই। তাহলে আপনি আজকে কি ফরম্যাটে তার যদি আপনি বিরোধিতা করতেই চান, এটা কি সে একটা ধর্মভিত্তিক দল এই জন্য তার বিরোধিতা করবেন, নাকি তার ঐতিহাসিক যে পজিশন সেটার বিরোধিতা করবেন, নাকি দুইটাই? এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। ভোটের রাজনীতিতে যেটা বেশি কার্যকর হয় না, এটা তো প্রতিপক্ষের জন্য। এখন ধরেন বিএনপি এমনভাবে জামায়াত ইসলাম নিয়ে কথা বলে, মনে হয় যে তাদের এতে আগে 23 বছর বলতে কিছু ছিল না। এখন যতটা কনফিডেন্টলি বিএনপি এবং বিএনপি পন্থী বা অন্যান্য ব্যক্তিরা যেভাবে বলেন, এতদিন কিন্তু তারা এটা বলেন নাই, বরং তারা জামায়াত ইসলামকে এতদিন ডিফেন্ড করে এসেছেন। এখন 23 ঘন্টাও হয় না ঠিক। এখন তার এতদিনের মিত্র যখন এখন তার প্রতিদ্বন্দ্বী, তখন তো সে তার বিরোধী বা তার ভুলগুলোই খুঁজবে, এটাই তো স্বাভাবিক। এতদিন ভুলেছিলেন কেন? তাহলে এটা রাজনীতি আরো বড় ভুলকে মোকাবেলা করার জন্য ছোট ভুলগুলো এক আপনি তাহলে আগে রাজনৈতিক দ্বিচারিতাটা স্বীকার করেন। বিএনপিকেও তাহলে আপনি বলেন যে তাহলে আপনি যে যুদ্ধপরাধী বলেন তাকে, তাহলে আপনি দুইটা ক্যাবিনেট দিলেন কেন? এটার ব্যাপারে বিএনপির কি মানে ক্লারিফিকেশন কি? ক্লারিফিকেশন না দিয়ে আপনি এখন নতুন পরিসরে নতুন বাস্তবতায় বলতে থাকবেন যে তারা তো যুদ্ধপরাধী দল ছিল, এটা ছিল সেটা ছিল, তাহলে এটা বোঝা যাবে যে আপনি আসলে ওই আওয়ামী লীগ যেভাবে তাকে যা করতে চেয়েছে আপনি একই স্টাইলে করতে চান। এটা কিন্তু বুমেরাং হয়েছে বাংলাদেশের জন্য, এটা বুমেরাং হয়েছে। আমি একটু প্রসঙ্গ প্রিন্স ভাই যোগ না করতে চাইলে একটু চেঞ্জ করি। নির্বাচনে অনেকেই বলছিল যে নির্বাচন যত ঘনিয়ে আসবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নতি হতে থাকবে। এটা কি শুধু ভোটের জন্যই বলেছিল নাকি আসলে উন্নতি হচ্ছে? আমি ওই প্রশ্নে যাওয়ার আগে একটু 30 সেকেন্ড এই আলোচনার একটা পয়েন্ট একটু রেসপন্স করি। সেটা হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার একটু আমূল সংস্কার, এটা না হয় অনেক সংকট হয়েছে, ব্যাখ্যায় যাচ্ছে না। দ্বিতীয়ত, এটা আমি একমত এই পয়েন্টে যে আমরা যদি শুরুতেই, আমি এইবারের শুরুতে বলছি, আরপি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করতে পারতাম, তাহলে অনেকগুলো নিয়মকানুন যত আরো 1 বছর আগে চিহ্নিত করতে পারতাম, দেখতেন অনেক সংকট দূর হয়ে যেত। যেমন ধরুন, একটা খালি উদাহরণ দিই। অবশ্যই একটা দল যার মার্কা আছে সে তার দলের মার্কা নিয়ে ইলেকশন করবে না, এটা তো ভাবতেই পারি না আমরা। মার্কা না থাকলে অন্য জিনিস, কিন্তু দেখেন নিয়মকানুনে একসময় আমরা করেছিলাম, আওয়ামী লীগ আমলে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সেটা কি? যে মনোনয়ন পদ্ধতি থাকবে নিজ থেকে আসবে, আর দলীয় মনোনয়ন পেতে গেলে ওই দলের ন্যূনতম 3 বছরের সক্রিয় কর্মী হতে হবে। তা আপনি কথার কথা এটা যদি এন্ডোর্স করতে পারতেন, তাহলে কিন্তু অনেকে এসে ওই ধানের শীষ মার্কা বা অন্য মার্কা নিয়ে করতে পারতো না। আমি আর বাড়ালাম না, আমি বলছি তাহলে টোটালিটিতে আমরা যদি নির্বাচন ব্যবস্থার এরকম একটা সংস্কার করতে পারতাম যথাসময়ে, তাহলে হয়তো এবার অনেক কিছু আমরা সমাধান করতে পারতাম। যদি ওটা থাকতো তাহলে যে দলের বয়স 3 বছর হয় নাই তারা কি করতো? সেটা তো বটেই না, সেটা ঠিক আছে। সেটা যদি আলোচনা আসতো আমরা অন্য পদ্ধতি করতে পারতাম, এটা কোশ্চেন, নিঃসন্দেহে এটাও তো বিবেচনা করতে হবে। আচ্ছা, প্রসঙ্গক্রমে এটা আসলো বলে বলি, আমরা আবার এটার ঘোরতর বিরোধী যে একজন স্বতন্ত্র প্রার্থী হবে 1%, এটা তো আসলে আইনের সাথেও কনফ্লিক্ট করে, কারণ ভোট গোপন ব্যাপার। আপনি এই অঞ্চলে 4 লাখ ভোটার, 4,000 মানুষ ওপেন ভোট দেবে ইনোসেন্ট প্রিন্সের পক্ষে, তাহলে তো বেআইনি, এটা তো কঠিন কাজ। মানে এই ধরনের কাজ অনেকগুলো আছে, আমরা বলছি এগুলো আলোচনা হওয়া জরুরি ছিল। এবার আসি আইন শৃঙ্খলা। আমার ধারণা যেটা হয়েছে অ্যাকচুয়ালি, তো ধরেন মানে একেবারে যদি বলেন প্রথম কাজ কি, এখনকার সময়, এক সময় ছিল যে কোনোভাবে আগে খাওয়া পড়া, কিন্তু মানুষ এখন কিন্তু অন্য দুইটা জিনিস চায় ভাই, এটা আমাদের দেখছি। সে একটা মর্যাদা চায়, আর কোনোভাবে একটা পিসফুল সিচুয়েশন থাকুক। অনেকে কিন্তু খাওয়ার পড়ার আগে এই কাজটাই চায়। তো এইটা তো সাধারণ ঘটনা। হয়তো সামনে যেহেতু নির্বাচন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার সামনে প্রধান কাজ নির্বাচন, এই জন্য নির্বাচনের আগে হবে কথাটা বলা হয়েছিল, অন্য কোনো কারণে। কিন্তু আমি দুর্বলতা দেখি কি জানেন, একটা সরকার তার তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য যে ভূমিকা নেওয়া দরকার, আমার বিবেচনা এখনো পর্যন্ত এরকম কোনো ভূমিকাই দেখছি না। একটা ছোট জিনিস, আমি ছোট্ট একটা দুটো কথা বলি। ধরেন অস্ত্র ব্যাপক লুটপাট তো হয়েছে, তো সেটা উদ্ধারে কোনো আপনি পরিকল্পিত ভূমিকা দেখেছেন? আপনি যারা অন্যায়কারী তাদের ব্যবস্থা করবেন, ব্যবস্থা নিচ্ছে, প্রতিদিন হিসাবও দিচ্ছে, এটা কোনো বাস্তবতাটা কি? এগুলো গল্প, এগুলো বলে লাভ নাই। বরঞ্চ তারপরে ওনারাই বলছেন যে এখানে অস্ত্রের নতুন কারখানা আছে, বাইরের থেকে অস্ত্র আসতেছে, এটা তো সরকারই বলছে। তাহলে ভূমিকাটা কি? রিয়েলিটি যখন আপনার একজন হত্যাকাণ্ড হলো, তখন বলল যে আচ্ছা অস্ত্র যার যার খুশি নিয়ে নাও, অমুক করো, আর একটা নতুন ধরনের একটা সংকট তৈরি করার জায়গায় গেল। মানে আমি বলছি এটা যা যথার্থ স্বীকার করেই তো জিনিসটা যাওয়া দরকার ছিল। এই কাজ আপনি ধরেন, মব সন্ত্রাস কেন বাংলাদেশে হবে, কেন পরিকল্পিত কাজ হবে? আপনি নিশ্চয়ই যারা বেআইনি কাজ করার বিরুদ্ধে অবস্থান নেন, আমি বলছি এটাই শেষ করি, আমি বলছি যে এই কাজটা তারা শুরুতে না করার কারণে এখন এইটা কথা মুখে কথা হচ্ছে, বাস্তবে ভূমিকা তারা নিতে পারছে না। ক্লিয়ার।
ঠিক আছে, আমরা একটু বিরতিতে যাই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরেই। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মুকসিমুল হাসান। আমি শাখাওয়াত হোসেন শান্ত ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি দীর্ঘদিনে বলেছেনও, অনেকেই বলেছে যে হয়তো আস্তে আস্তে নির্বাচনের ট্রেনে যখন দেশ যাবে হয়তো অনেক ঠিক হবে, কিন্তু কি মনে হচ্ছে ঠিক হচ্ছে না কেন? কেননা ইন্টেরিয়ামের পাশাপাশি এখন ইসিও দেখছে, আবার বিএনপির লোকটাই যেহেতু বেশি মারা যাচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও এখন দেশে, তারপরেও কেন মারা যাচ্ছে এত? এই ধরেন আজকেই খুব দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবক দলের খুব গুরুত্বপূর্ণ নেতা ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক ছিলেন। মানে বিএনপির মতো দলে, তাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলে এইরকম পদে, বিশেষ করে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকার একটা অংশের সাধারণ সম্পাদক হওয়া মানে অনেক বড় ব্যাপার। এমপির থেকে অনেক বড় নেতা, অনেক প্রভাবশালী এরকম নেতা। এই লেভেলের একজন নেতাকে ঢাকার প্রাণকেন্দ্রে, এই সার্ক ফোয়ারের পাশে, স্টার কাবাবের পাশের গলি, যে বসুন্ধরার মার্কেটের গলিটা, এখানে গুলি করে মেরে ফেললো। তার মানে এইরকম অধ্যত্ব দেখানোর মতো এইরকম সন্ত্রাসীরা এখন বিচরণ করছে। এর আগে খুলনায় হত্যাকাণ্ড ঘটলো, হাদি হত্যাকাণ্ড তো ব্যাপক আলোচিত এক হত্যাকাণ্ড ঘটে গেল তফসিলের পরদিন। এগুলি কেন ঘটছে? কারণ হচ্ছে এইসব সন্ত্রাসী কার্যক্রম ঘটবার জন্য যে কটা উপাদান এক্সিস্ট করা দরকার তার সব এক্সিস্ট করছে। এক হলো গিয়া পতিত ফ্যাসিবাদের হাতে প্রচুর অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয় নাই। গণ অভ্যুত্থানের সময় থানা লুট হয়ে বেশ কিছু অস্ত্র থানার বাইরে পাবলিকের হাতে চলে গেছে, সেইখানেও এখনও 1300-র উপরে অস্ত্র রিকভারি করা সম্ভব হয় নাই, সেই অস্ত্রগুলো রয়ে গেছে। এখন এই অস্ত্রগুলো শুধু ফেলে রাখলে তো হয় না, তা ব্যবহার করতে হবে। কারা ব্যবহার করে? সন্ত্রাসীরা ব্যবহার করে। সেই সন্ত্রাসীদের ধরার জন্য অভিযান তো হয়ই নাই, উল্টা জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী তাদের সবাইকে গ্রেফতার করা যায় নাই। আদালতের মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের জামিন দেয়া হয়েছে, তারা রয়ে গেছে, তাদেরও ধরার জন্য কোনো অভিযান পরিচালিত হয় নাই ওইরকম ব্যাপকভাবে ধরার জন্য। ফলে আরেকটা হচ্ছে পেশাদার খুনি সন্ত্রাসীদের ব্যবহার করবার জন্য টাকা দরকার হয়, এবং প্রচুর টাকা, সেই টাকাটা হয় অবৈধ টাকা। ফলে লুটপাটতন্ত্র কায়েমকারী তাদের হাতে প্রচুর অবৈধ টাকা আছে। তাহলে আপনার অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, সন্ত্রাসী আছে, অবৈধ টাকা আছে, তারপর তারা আবার নির্বাচনের বাইরে আছে, তারা তো চেস করবে। সুতরাং এই সরকার যদি এই উপাদানগুলা, আমি খুব সাধারণ মানুষ ভাই, আমি বুঝি, চায়ের দোকানে বসলে চায়ের দোকানের আড্ডা মারা লোকরাও এই প্রশ্নটা করে, তারা বোঝে। আর আমাদের এত বড় বড় মাথাওয়ালাদের ভালোবেসে আমরা ওই চেয়ারে বসালাম, তারা এটা বোঝে না মনে করেন? তাহলে কেন এটা করছে না? উদ্দেশ্য কি জানি না। ওকে, আমরা একদম শেষ দিকে চলে আসছি। প্রিন্স ভাই, আপনি যে বক্তব্যটা দিচ্ছিলেন তার শেষ অংশে ছিলেন, মব নিয়ে কথা বলছিলেন, একটু শেষ করতে দিন। আমি একটু ডক্টর সায়ন্ত যেখানে শেষ করলো ওইগুলো খুবই কারেক্ট, ওর সাথে দুইটা শব্দ যুক্ত করেই বেশি কথা বলার দরকার নেই। দেখেন, এটা মনে রাখতে হবে, এর বাইরে দেশি বিদেশি অনেক অপশক্তি আছে, আমি ওনার কথা যুক্ত করে বলছি। তারা কিন্তু চায় একটা অনির্বাচিত সরকারই থাকুক, এক ব্যাখ্যার দরকার নেই। সুতরাং তারা নানাভাবে নির্বাচনকে ব্যাহত করতে গেলেই অশান্ত পরিবেশ রাখতে হবে, সেটা চায়। আরেকটা কি, ওই অনেক আগের ফর্মুলা ছিল, সেটা হচ্ছে একটা বিরাজনীতিকরণের ধারা। অনেকে দেশি বিদেশি অপশক্তি আছে, তারা সেই ধারাও সক্রিয় করতে চায়, তারা অশান্ত পরিবেশ চায় এবং এই ধরনের নির্বাচন জটিলতা তৈরি হবে, এটা চায়। আরেকটা হচ্ছে, যারা এখন ক্ষমতা এনজয় করছে, মনে করছে ক্ষমতায় তো আছি, কোনো কারণে দীর্ঘায়িত হলে আরও ভালো, সুতরাং তারা এই যে একটা অশান্ত পরিবেশ রক্ষার জন্যে এই ধরনের দায়িত্বপূর্ণ আচরণ করছে না। কিন্তু আমার কথা হচ্ছে, এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, ক্ষমতায়, কিন্তু তারা তো দায়িত্ব পালন তো করতে পারছে না। আমি একটা ছোট্ট অন্যভাবে উদাহরণ দিই, দেখেন, কথাটা আপনি মিলানোর জন্য বলছি। আমার হঠাৎ করে মনে হইল, এই যে বেগম খালেদা জিয়ার জানা যায়, ডক্টর কামাল হোসেন, কি সিনিয়র মানুষ জানেন, নিজেই অসুস্থ, আমরা পরে জানলাম উনি হুইল চেয়ারে চড়ে গেছিলেন, কিন্তু উনি তো ভেতরে ঢুকতে পারেন নাই। কেন বলেন তো? পারেন নাই, কারণ প্রথম পার্ট অনুরোধে ছেড়ে দিছে, দ্বিতীয় পার্টে ওইখানকার পুলিশ এসএসএফ বলছে আপনার নাম তো তালিকায় নাই, ঢুকতে দেয়নি। আমি কাউকে দোষ দিচ্ছি না, ইট ইজ এ কারেক্ট। তাহলে আপনি এই ধরনের জিরো টলারেন্স সব ক্ষেত্রে দেখান। আমি বলছি আইনের কথা, তা আপনি আইনটা আপনার জন্য প্রয়োগ হচ্ছে, আমার জন্য প্রয়োগ হচ্ছে না, বা আমি একটা মব করতেছি, আমি একটা পরিকল্পিত করতেছি, আপনি সারেন্ডার করছেন, এইটা তো করলে পারবেন না। সময় মাত্র 1 মাস 4 দিন না 5 দিন আছে। আমি বলি যেটা ঘটছে, আমি ওইটাকে নিয়েও কোশ্চেন না করে
আগামীকাল থেকে, কদিন আগে নির্বাচন কমিশন একজন বললেন যে আগামীকাল থেকে এই অভিযান হবে, অর্থাৎ মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে আনেন যে একটা অশান্ত পরিবেশকে আমরা শান্ত করছি, যাতে করে 12 তারিখে আমরা ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে পারি। এই ভূমিকা যদি সরকারের প্রধান থেকে শুরু করে এই ঘোষণা দিয়ে নামে, আমি মনে করি বাংলাদেশে খুবই সম্ভব। ওকে, আমরা একেবারে শেষ মুহূর্তে আমি স্যার তুষার আপনার কাছে জানতে চাই, গতকাল আপনি নিশ্চয়ই আপনার দলের থেকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে উদ্বেগ প্রকাশ করেছেন, হতাশা জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং বলেছেন এখন পর্যন্ত আমরা নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করছি না। এবং বেশ এক পর্যায়ে এরকমও বলেছেন যদি এভাবে পরিস্থিতি চলতে থাকে, একদিকে যদি সরকার ঢেলে থাকে তাহলে রাজপথে হয়তো আবার নামতে বাধ্য হবে। এরকম আমার একটু প্রশ্ন, আমরা শান্ত ভাইও বলছিলেন, প্রিন্স ভাইও বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবারই উদ্বেগ, নিশ্চয়ই এনসিপিরও উদ্বেগ, কিন্তু কেন আসলে লাগামটা টানা সম্ভব হচ্ছে না? লাগাম টানা সম্ভব হচ্ছে না অনেকগুলো কারণে। সরকার কম্প্রোমাইজ করেছে পাওয়ারফুল বিভিন্ন ব্লকের সাথে, এর মধ্যে পলিটিক্যাল পার্টি যেমন আছে, অন্যান্য গোষ্ঠীও আছে, তাদের সাথে এই সরকার কম্প্রোমাইজ করেছে কিংবা সারেন্ডার করেছে বলা ভালো, ঠিক আছে। এবং এই কারণেই এটা ঘটতেছে। আপনি তাদের নেতাও তো মারা যাচ্ছে। কাদের? যদি আপনি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলেন তাহলে প্রথম দুইটা অনেক ক্ষেত্রে অন্তর্কোণ দল একটা ভূমিকা রাখতেছে। কার নেতা মারা যাচ্ছে, কোন দলের নেতা মারা যাচ্ছে, কোন কর্মী মারা যাচ্ছে, বিষয় কিন্তু এটা না। মারা যাচ্ছে এটা বিষয় হলো বিষয়। মারা যাচ্ছে যারা হচ্ছে, আপনি কি ধরতে পারছেন কিনা? শহীদ হাদির মতো এত আলোচিত একটা হত্যাকাণ্ড, আপনি কি তাকে ধরতে পারলেন? এবং অপরাধী হচ্ছে মানে এখন মানে কথাটা আছে সেভাবে যে ভারতে চলে গেছে, ভারতে চলে যাক বা না যাক, আপনি ধরতে পারেন নাই। এবং এটা তো একটা মানে অনেক বড় একটা রহস্য হয়ে বা প্রশ্ন হয়ে থাকবে যেটা কেন ধরা গেল না। সরকার যদি চায় কেউ কি বের হতে পারে দেশ থেকে? এই সরকারের মানে একটা সরকারের বা রাষ্ট্রের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সবগুলো ডিপার্টমেন্টে এই সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। আপনি প্রথম আলোর ঘটনাটা তো দেখেছেন যে এটার ক্ষেত্রে সরকার, এবং আমরা কিন্তু অভিযোগ করেছি যে এটা সরকারের ভেতরে একাংশের ইন্ধন থাকতে পারে। এর বাইরেও লোকাল পর্যায়ে আপনি এই যে আজকে সার্ক ফোয়ারার এখানে আপনি যে হত্যাকাণ্ডটা এরকম প্রকাশ্যে ঢাকা শহরের মধ্যে মেরে ফেলা যাচ্ছে, গ্রামেও আমার গ্রামে ধরেন এরকম একজন হিন্দু ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলা হয়েছে, কারা করতেছে এটা কিন্তু বেরোচ্ছে না। আবার ধরেন আজকে একজন হিন্দু, আমাদের এলাকার একজন হিন্দুকে অযথা, একেবারে অযথা তাকে একটা জুলাইয়ের একটা ভুয়া মামলায় আপনার অ্যারেস্ট করা হয়েছে। কেন? তিনি আমার হয়ে একজনের কাছে দোয়া চেয়েছেন। এবং এইটার নামগুলো কিন্তু যেটা আমরা গ্রামের ভাষা বলে কিলিক লাগানো, এই কিলিকগুলো কিন্তু লাগাই হচ্ছে অন্যান্য দলের। আপনি এটা আন্দাজ করতে পারবেন যে কারা সাধারণত এই কাজগুলো করে। আমার দল করে বলে আমার দলের এক কর্মীর ভাইকে গতকাল বেদম প্রহার করা হয়েছে। এগুলো ঘটতেছে প্রশাসনের মানে সামনে, এখনই ইলেকশনের আগে, তো ইলেকশনের পরে তো ঘরেই থাকতে দিবে না ভাই, এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে। তার মানে এই যে আপনি বললেন না যে ভাইরাও বলতেছেন যে অস্ত্র উদ্ধার অবশ্যই করা দরকার, এটা একটা চালু কথা হয়ে গেছে। এখন যখন এই যৌথ অভিযানে যাবে, আমার একটা আশঙ্কা আছে, এই আশঙ্কা ভুল প্রমাণিত হলেই আমি স্বস্তি পাবো। একটা হচ্ছে যে যেই এলাকায় যারা পাওয়ারফুল, তারা যাদেরকে আগামী নির্বাচনে থ্রেট মনে করে, তাদের হয়ে যারা কাজ করছে অস্ত্র উদ্ধারের নামে, তাদেরকে ধরা হবে। এক। দুই হচ্ছে কিছু নিরীহ আওয়ামী লীগের আছে এলাকায় সত্যি, যারা কোনো মামলা নাই, যাদের কোনো পদ নাই, আওয়ামী লীগ সমর্থন করেছে কিন্তু তাদের পালানোর কোনো জায়গা নাই, এদেরকেও ধরা হবে। কিন্তু যারা আসলে এই নির্বাচনের জন্য থ্রেট তৈরি করবে, আমি তো ধরেন আমার এলাকার নাম ধরে সন্ত্রাসীগুলোর নাম বলে দিতে পারবো, এবং আমি এটা চ্যালেঞ্জ করবো যে পুলিশের তাদেরকে ধরার কোনো, তাদের অডিও রেকর্ড আছে যে আমরা শর্ট গান নিয়ে আসছি এলাকার মধ্যে, আগামী নির্বাচনে কিভাবে অন্য কেউ পায় আমরা দেখে নিব। এগুলা আমরা পুলিশ প্রশাসনকে কাছে দিয়েছি। পুলিশ প্রশাসনের কি এই সেই আছে, গার্ডস আছে বা প্রশাসনিক সেই আপনার এখতিয়ার আছে যে তাদেরকে ধরবে, পারলে আপনি তাদেরকে ধরে দেখান। এরা বিশেষ বিশেষ দলের চিহ্নিত সন্ত্রাসী, ঠিক আছে। শুধু দলের যিনি প্রার্থী তার একটা বিরাট ইমেজ, বিরাট একটা থাকলেই তো হবে না, আপনি পালেন সব সন্ত্রাসী। তো এই সন্ত্রাসীদেরকে আপনি ধরতে পারছেন কিনা, এটা হচ্ছে ইস্যু। আদারওয়াইজ দেখা যাবে যে ধরা হবে। এই যে ধরেন আমি যে উদাহরণ দিলাম যে ঘটনাটার, এইখানে ক্লিকটা তো লাগালো আরেকজন, কিংবা আপনার এই যে আমার দল করে বলে আরেকজনকে ক্লিয়ার, অনেকটাই ক্লিয়ার। আমরা ঘটনাগুলো কিন্তু ঘটবে, আমরা আশা করি সেই সরকার কিছু ক্ষেত্রে খুব অ্যাক্টিভ কিন্তু। এই দুই দিনে দেখলাম ওবায়দুল কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে। আচ্ছা, আমরা চাই সরকার আরো অ্যাক্টিভ হবে, নির্বাচনের সময় যত এগিয়ে আসবে পরিবেশ তত ভালো হবে। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার তুষার, সাখাওয়াত হোসেন শান্ত এবং রুহিন হোসেন প্রিন্স, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।